থাক, এটা এমনি থাক। চলো, চিন্তা করে লাভ নেই। গালি দে, আরো গালি দে। কেউ গালি দিস না। তোর মায়ের কথা তো শোনা না, কি করে ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে তো। কি সমস্যা হচ্ছে? না না, সমস্যা হলে তো কেউ মানবে না, কারণ তোমার অনেক টাকা খরচ করে তোমার ব্যাগ নিয়ে এসছে। কি সমস্যা হচ্ছে আম্মু? মাথা ঘুরতেছে? আরে না, ঘুম লাগতেছে। তোমার রেডি যাবার না? হ্যাঁ হ্যাঁ, রেডি যাও। খাই। আমি কি বারবিকিউর মধ্যে কি কি আছে? কি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরে শুনবা যাবা আর আরাম করতে। তাড়াতাড়ি করো, তাহলে পরে শেষ হয়ে গেলে পরে বলবো। নাইম বা নেহাল কেউ আছো এখানে? আমাকে শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, please. আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে তো ক্যাচ করা মানে ভেরি ডিফিকাল্ট। তোমরা আমরা যেমন ঘুরে না, আমি ওই এরকমই পুরো ঘুরতে ঘুরতে মানে আলটিমেটলি যে কি করলাম আমি কিছুই বুঝতে পারলাম না। আমি আজকে তোমাদের ক্লাস নিব, ওদিক দিয়ে আমি ভুলে রেখে রাখছি তোমাদের সেকশন এ তে, নাকি ওখানে দেখলাম আমার ঠিক খেয়াল নেই, কিছুই আমার মনে নাই। এখন ভুলে দেখি যে 6টা ক্লাস নিব, আমি দিয়ে রাখছি মনে হয়। অ্যানাউন্সমেন্ট দিছিলাম তোমাদেরকে? না ম্যাম, দিয়ে রাখছিলাম। আমার যে ঘুরাই না তোমরা, আমারে বাবা। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জব অর্ডার কস্টিং ওভারভিউ? না ম্যাম। আচ্ছা, এবার দেখা যাচ্ছে জব অর্ডার কস্টিং ওভারভিউ, এরকম কিছু লেখা দেখতে পাচ্ছ? ম্যাম, দেখতে পাচ্ছ? পরে শোনাও, তাহলে বুঝবো আর কি। নাকি আমার job order costing overview? What is job order costing? আচ্ছা, ফাইন। তোমরা তো সেকশন এর সাথে কথা বলতেছো আমি না? জি ম্যাম, এই সেকশন। আচ্ছা, সব চলো। তোমাদের সব শেষ হয়েছে? কনসার্ট, ফেস্ট, তারপরে আরো যা যা কিছু ছিল, এভরিথিং ফিনিশড? জি ম্যাম, এখন তো গেঞ্জি ময়লা হয়ে গেছে নাকি? ছুটি, সেটা তো আমি জানি। পূজার ছুটি যে তোমাদের সব শেষ হয়েছে নাকি সেটা জানতে চাচ্ছি। ছুটি হওয়ার আগে সব ফাইনালি শেষ হলো কিনা? মানে লাস্ট ক্লাস তো তোমাদের সাথে আমার হয় নাই, ক্লাসের মাঝেই ক্লাস নিচ্ছে আর কি, মধ্যরাত্রে। মানে আমি ক্লাস নেওয়ার ভার্সিটি ক্লাসে কোনটা কি করব, আর আগের দিন তোমাদের একটা খবর দেয় এরকম র‍্যাঙ্ক ডে, এইটা সেইটা, এই ফেস্ট, এটা সে এরকম করতে করতে তোমাদের সাথে তো আলটিমেটলি আমার ক্লাসই হয় না। সো আই ডোন্ট নো যে আমি কিভাবে তোমাদের কোয়েশ্চেন করব আর তোমরা কিভাবে অ্যানসার করবা। খুবই ঝামেলার মধ্যে আছি এই জন্য।
এটা কাস্টমার না আমার আমার লাস্ট ক্লাসটা ছিল, যারা লাস্ট ক্লাস ছিল আমার মানে ক্লাসের মাঝে তো শেষ হয়ে গেছে আর কি। সো লাস্ট ক্লাসে যারা ছিল তারা আমাকে একটু বলতে পারবে আমি যে কোথায় শেষ করেছি আর কি। আমি COGM দ্যাট মিন্স কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটার কোনো ক্যালকুলেশন দেখাইছিলাম ক্লাসে? সেভেন কর্পোরেশন বা এরকম ধরনের কোনো কিছু কি বললা? শিডিউলটা প্রিপেয়ার করা, হ্যাঁ স্কেজুলটা প্রিপেয়ার করা COGM এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা। ইয়েস মিস দেখা দ্যাট ওয়াজ দ্য লাস্ট ক্লাস তাই তো? আসলে হয়েছে রেসপন্স করো কারণ এতদিন পর আবার তারপর অনলাইনে ক্লাস হচ্ছে সো ভেরি ডিফিকাল্ট টু ম্যাচ আপ আর কি। তাই নাকি? কি বলতেছে সবাই যেটা আমি আমার লাস্ট মানে ক্লাসের মাঝে যে লাস্ট ক্লাস হলো সেখানে যে শেষ করলাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন আমি করে আজকে যে চ্যাপ্টারটা শুরু করব আজকের ক্লাসে চলো, কোনো ক্যালকুলেশনে যাব না, আর আমি একটা ক্লাস নিলাম না। নিতে হবে না, না, সেখানে আমি চলো। ক্যালকুলেশন শো করব। আজকে আমি এই চ্যাপ্টার যেটা এখন আমি শুরু করব আর কি, এই চ্যাপ্টারে একটা ইন্ট্রো মানে জাস্ট কনসেপ্টগুলো তোমাদেরকে বোঝাতে হবে। আনলেস তুমি কি আবার লক করছো নাকি? ঠিক আছে? না না আর করবো না চলো সো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এগুলো তোমাদের সাথে আমার হয়ে গেছে তাই তো? বেরো বেরো এখন আমি একটু মানে ক্লাসের একটু মাঝে বলে দেই এই যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এগুলো নিয়ে তো কোয়েশ্চেন আসবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফর্মুলাস। খুবই অল্প পরিমাণ ফর্মুলা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, বাট যা আমি করাইছি তার ভিতর থেকে আসবে মানে এর আউট অফ দ্য সিলেবাস মানে যা আমি তোমাদেরকে পড়াতে পারি নাই আর কি। তো তোমরা যদি চাও একটা গাইডলাইন, আমি এখনো তোমাদের কোয়েশ্চেন করি নাই মানে আমি এখনো সিভিল থেকে কোয়েশ্চেনে আছি। তো তোমাদের কোয়েশ্চেনটা প্রিপেয়ার হওয়ার পরে আই ক্যান গিভ ইউ আ গাইডলাইন। সো তোমরা যদি মনে করো যে বেরো সেটা গাইডলাইন দিলে বেটার হয় বা এরকম কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমাদের 25 মার্কসের, আমি তোমাদের তো ফাইনাল 25 মার্কসের মনে হয় নাকি? তাই তো? ফাইনাল অ্যাকচুয়ালি মিস টোটাল হচ্ছে 70 কিন্তু অ্যাকাউন্টিং বা হ্যাঁ মানে ইকোনমিক্স অ্যাকাউন্টিংটা তো মনে হয় 25 এ। এটা মিস আমাদেরকে জানানো হয় মেবি 25 এ। অ্যাকাউন্টিং এর সাথে তোমাদের ইকোনমিক্স আছে না? ইয়েস মিস। জি মিস। আচ্ছা তো এখন যেটা সো অ্যাকাউন্টিং হচ্ছে তোমাদের ফাইনালে যেটা 25 মার্কসের হবে, ফাইনালের পার্টটা 25 মার্কসের হবে ঠিক আছে? ইকোনমিক্স এটা তো বাকি মার্কসের, ইকোনমিক্স এটা কত হবে সেটা তোমরা জানো আমাকে একটু বলতে পারো নাকি? যদি অ্যাকাউন্টিং পজিশন তাহলে মিস ইকোনমিক্স মোস্ট প্রবাবলি 45 হয় প্রবাবলি। ওকে আচ্ছা ইকোনমিক্স তোমাদের কি নেয়? 50-50 কেন হবে অ্যাকাউন্টিং অ্যাফিলিয়েট ইকোনমিক্স তোমাদের কি ম্যাম ইকোনমিক্স টাইম ম্যাম দেখলাম ম্যাম উনি নতুন এসেছে দেখলাম ম্যাম হ্যাঁ দেখলাম ম্যাম মানে আমি ঠিক শুনতে পাচ্ছি না, আমি আরেকবার একটু বলো তো নামটা একটু, আমি চিনি নাকি সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। ম্যাম ওনার নাম স্নিগ্ধা ম্যাডাম, স্নিগ্ধা, উনি নতুন এসেছে, চিনার কথা না আপনার মানে একদমই নতুন, উনি আমাদের মিডের পর থেকে ক্লাস নিচ্ছে। মিডের পর থেকে ক্লাস নিচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা এই মিডের আগ পর্যন্ত আরেকজন নিয়েছে? ইয়েস ম্যাম, মিডের আগ পর্যন্ত জেনিফার ম্যাম নিয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উনি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি? ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি ঠিক আছে। সো এখন যে তোমাদেরকে নিচ্ছে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা আই গট ইউ। এখন আচ্ছা আমি শুরু করি ক্লাস, বেশিক্ষণ আটকাবো না যেহেতু 9টা বেশি বেজে গেছে। আমি আজকে তোমাদের সাথে এই জব ওয়ার্ডার পোস্টিং এর কনসেপ্ট নিয়ে কথা বলে শেষ করব। আমি তো আগামীকাল তো 4 তারিখ, তো 4 তারিখ তোমাদের সেকশন এর সাথে বসতে হবে, সরি বি এর সাথে, আর পরশুদিন তোমাদের সাথে আবার বসবো ইনশাআল্লাহ। আমাকে একটু নক করতে হবে হ্যাঁ মানে এর মধ্যে তো, সো আমি
কোয়েশ্চেন টোশ্চেন সব অ্যারেঞ্জ করতে হচ্ছে, তো আবার যেতে হবে, আমাদের মডারেশন আসছে কোয়েশ্চেনের, সো এটা নিয়ে ঝামেলায় আছি। তো আমাকে একটু, আমি তো তোমাদেরকে ডেট দিয়ে রাখি, বাট পরে ইয়ে করতে পারি না, ম্যাচ করতে পারি না। সো শুরু করি। জব অর্ডার কস্টিংটা কি? আমরা তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা কি সেটা আমরা অলরেডি জানি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা বেসিক্যালি ট্রানজাকশনটাকে মানে what are the transactions, whether it is business transaction or whether it is personal transaction, এগুলো আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আন্ডারে পড়েছি। কিভাবে রেকর্ড করব ট্রানজাকশন গুলাকে, কিভাবে অ্যানালাইসিস করব, এগুলো আমরা মোটামুটি ডান আন্ডার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আমি যেটা বলেছিলাম, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ডিলস উইথ কস্ট কনসেপ্টস। ঠিক আছে, কস্টগুলা কি আসলে বেসিক্যালি, কস্টের কনসেপ্টগুলা কি, কস্টের আন্ডারে কোন কোন কস্টগুলো আসে, লাইক ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, দেন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এগুলো আমরা কভার করেছিলাম। আমি জাস্ট একটু রিভিউ দিচ্ছি, আই ডোন্ট নো তোমাদের কতটুকু মনে আছে। প্রোডাক্ট আর পিরিয়ড কস্টটা তো বলেছিলাম মনে হয়, নাকি? একটু আমাকে আচ্ছা একটু রেসপন্স করবা। আমি জানি না আমার কি হয়েছে, আমার এখানে খুবই কম শোনা যাচ্ছে, মানে শুনতে পাচ্ছি তোমাদের কথা আর কি। তো যাই হোক, এখন এই জব অর্ডার কস্টিং এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে কি গ্যারিসনের বই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বাই গ্যারিসন, এটা পিডিএফটা দেওয়া হয়েছে, মানে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিব। এই আজকে যেটা করাচ্ছি এখন, এই জব অর্ডার কস্টিং এর কনসেপ্টগুলো সেটাও দিয়ে দিব। তো এটা বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটা কস্ট অ্যাকাউন্টিং এর আন্ডারে পড়ে। অ্যাকাউন্টিং এর তো অনেকগুলো ব্রাঞ্চেস আছে, like financial accounting, managerial accounting, cost accounting, audit, tax, ঠিক আছে, these are the branches of accounting. So cost accounting হচ্ছে accounting এর একটা ব্রাঞ্চ। cost accounting আর managerial accounting এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে, managerial accounting cost এর কনসেপ্টগুলো নিয়ে ডিল করে, আর cost accounting হচ্ছে যে একটা প্রোডাক্টের কস্টিং আমরা কিভাবে ফিক্স করব সেই জিনিসটা নিয়ে ডিল করে। managerial accounting এর থ্রুতে তুমি জানবা যে তো what are the cost, কি কি ধরনের কস্ট আছে, কোন কোন কস্ট গুলা আমাদের ডিরেক্ট কস্ট, কোনগুলো ইনডিরেক্ট কস্ট, কোনগুলো ডিরেক্ট ম্যাটেরিয়াল, কোনগুলো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর মধ্যে কি কি পড়ে। we can know these stuffs from managerial accounting. আর কস্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা জবের বা একটা অর্ডারের কস্টিং কিভাবে করব, এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করে। কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক অনেক চ্যাপ্টার্স আছে, অনেক ভাস্ট একটা জিনিস কস্ট অ্যাকাউন্টিং। আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর 3টা সেমিস্টারে 3টা ভার্সন ছিল, কস্ট অ্যাকাউন্টিং 1, 2 and 3। সো দিস ইজ লাইক an ওশান আর কি। সো ওই ওশানের থেকে তোমাদেরকে জাস্ট আ ড্রপ অফ ওয়াটারও না, ওয়াটারের থেকেও কম জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করার আমার এখন চান্স আছে আর কি। সো জব অর্ডার কস্টিং হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর একটা ওয়ান অফ দ্য চ্যাপ্টার্স। এই চ্যাপ্টারটা আমি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বাই গ্যারিসনের বইটার পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। ওইখানে চ্যাপ্টার 2 মোস্ট প্রবাবলি আমি বলে দিব, সব ইনস্ট্রাকশন দিয়ে দিব। তো ওই 2 এর একটা ক্যালকুলেশন আমরা জাস্ট কভার করব। সো ওই ক্যালকুলেশনটা কভার করার জন্য আমার কিছু কনসেপ্ট জানতে হবে। ওই ক্যালকুলেশনটা হচ্ছে আসলে বেসিক অথবা ফাউন্ডেশনাল কনসেপ্ট অফ জব অর্ডার কস্টিং। সো আমরা শুরু করি যে জব অর্ডার কস্টিংটা আসলে বেসিক্যালি কি, হোয়াট ইজ দ্য জব। জব হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় একটা অর্ডার, ঠিক আছে। সো আমরা ধরো একটা বিজনেস অর্গানাইজেশন বা কোনো একটা বুটিক শপ বা একটা জাস্ট নর্মাল দোকান, ওরা অ্যাকাউন্টিং এর ভাষায় যদি কোনো অর্ডার পেয়ে থাকে কোনো ক্লায়েন্টের অথবা কাস্টমারের কাছ থেকে, সেই জিনিসটাকে ওরা জব হিসেবে নেয়। অ্যাকাউন্টিং এর ভাষায় অর্ডারের আরেকটা সিনোনিম বলতে পারি যে জব। জব মিন্স অর্ডার, ঠিক আছে। অর্ডার বলতে কি, অর্ডার তো আমাদের অবভিয়াসলি একটা প্রোডাক্টের জন্য অর্ডার আসবে, রাইট। সো জব অর্ডার কস্টিং এ বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা কস্টিং মেথড যেটা আমাদেরকে বেসিক্যালি আমরা যে কিছু স্পেসিফিক অর্ডার পাবো অথবা জব পাবো অথবা প্রজেক্ট পাবো, ঠিক আছে, এইগুলাকে কস্টিং করতে আমাদেরকে হেল্প আউট করে থাকে। দিস ইজ আ কস্টিং মেথড। এখন জব অর্ডার কস্টিং এ আমাদের এখানে কিছু জিনিস তোমরা দেখবা যে জব হচ্ছে, ধরো আমি একটা জব পেলাম, মানে আমি একটা অর্ডার পেয়েছি অ্যাকাউন্টিং এর ভাষায়। বাট ব্যাচ অফ জব বলতে কি বোঝায়? ব্যাচ বলতে যেটা বোঝায়
সেটা হচ্ছে যে যেমন ধরো তোমাদের র্যাঙ্ক ডে হলো, র্যাঙ্ক ডে তে বেশিরভাগ সময় আমি তোমাদের হয়তো এরকম হয়েছে, ধরো 50 জন স্টুডেন্টের জন্য 50টা সেম টি শার্ট অর্ডার করেছো। সো যাদের কাছে অর্ডার করেছো ওদের কাছে ব্যাচ অফ জব, মানে সেম প্রোডাক্ট হতে হবে, সেম আইটেম হতে হবে, সবার সেম টি শার্ট। সো এটা হচ্ছে ওয়ান ব্যাচ অফ জব, ওয়ান ব্যাচ অফ অর্ডার, এটাকে বলা হয় ব্যাচ। যখন একই প্রোডাক্ট বা একই আইটেম মোর দেন 1 নাম্বারস অর 2 নাম্বারস অর 3 নাম্বারস হবে, সো সেটাকে বলা হচ্ছে ব্যাচ অফ জব। ঠিক আছে, সো জব হচ্ছে ওয়ান পিস অফ অর্ডার, বা জব হচ্ছে একটা অর্ডার, আর ব্যাচ অফ জব হচ্ছে একই আইটেমের বা সিমিলার আইটেমের অনেকগুলো অর্ডারকে আমরা একটা জবের একটা ব্যাচ বলতে পারি। একটা ব্যাচ অর্ডার পেয়েছি, এরকম ভাবে অর্গানাইজেশন বা বিশেষ করে গার্মেন্টসে এই ধরনের এই ওয়ার্ড গুলা ইউজ করে থাকে যে আমরা একটা ব্যাচ অর্ডার পেয়েছি, বা আমরা একটা ব্যাচ আজকে একটা ওয়ান ব্যাচ অফ জব পেলাম, এরকম যে 100টা টি শার্ট বানাতে হবে বা 100টা সোয়েটার বানাতে হবে সেম ডিজাইনের, সেম আইটেম। So these are the two basic word or concepts of job order costing. One is job, আর হচ্ছে ব্যাচ। ঠিক আছে, সো এখানে আরেকটা জিনিস আমি যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গায় আমি তোমাদের খুব ইলাবোরেটলি অত ইলাবোরেটলিও না, বাট কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করেছি এই ম্যাটেরিয়ালটাতে, আমি তোমাদেরকে দিয়ে দিব এটা ক্লাসরুমে। আর এটা একটু গো থ্রু করতে হবে এবং ভেরি কেয়ারফুলি গো থ্রু করতে হবে। এখান থেকে তোমরা থিওরিটিক্যাল কোয়েশ্চেনও পেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশন তো পাবাই, যেটা করাবো সেই টাইপের একটা ক্যালকুলেশন পাবা। সো এখানে আমি এই কি ফিচারসে বেসিক্যালি কি ফিচারস বলতে জব অর্ডার কস্টিং এর ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছে অলরেডি, আমি ডান, এটা পড়লেই তোমরা বুঝবা যে আমি বলে ফেলেছি অলরেডি। তো আর এরপরে বলেছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বেসিক্যালি জব অর্ডার কস্টিং এর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আসে বা কোন কোন আইটেম গুলো আছে। আবারও বলছি, বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য আইটেম অথবা এলিমেন্ট। যেমন ধরো আমি জাস্ট একটা বলছি, কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে কোন কোন আইটেম গুলো আছে, কোন কোন আইটেম বলতে হচ্ছে ফর্মুলার মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আসবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। একটা ওয়ার্ডও যদি না বুঝো ওই ওয়ার্ডটাও সার্চ আউট করে বুঝতে হবে যে এই জিনিসটা কি, আমার কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু আমি আবার মানে শুনতে না পেলে বলবা। শোনা যাচ্ছে আমাকে? ফাইন। এখন জব অর্ডার কস্টিং এ আমরা আচ্ছা, জব অর্ডার কস্টিং এ ক্যালকুলেশন যখন করবো আমরা, তখন আমাদের কিছু পার্টিকুলার এলিমেন্টস আমরা পাবো। সো এগুলা যদি আমরা এখন না জানি, আমি ক্যালকুলেশনে আবার বলছি যেতে পারবো না, আর গেলেও তোমরা কিছু বুঝবা না। সো এখানে জব অর্ডার কস্টিং এ কিছু মেইন আইটেমস অথবা এলিমেন্টস আছে। নাম্বার 1 ডিরেক্ট ম্যাটেরিয়াল। তোমরা যেটা অলরেডি জানো যে আমরা একটা কস্ট কনসেপ্টে পড়েছি যে ডিরেক্ট ম্যাটেরিয়াল গুলা কোনগুলা, যেটা আমার একটা প্রোডাক্ট তৈরির জন্য ডিরেক্টলি লাগে। ঠিক আছে, লাইক একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি, লাইক টেবিলের জন্য উড, অথবা একটা প্রোডাক্ট যে তৈরি করবে ওয়ার্কার। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে যে আমাদের একদম ডিরেক্ট লেবার অথবা ম্যাটেরিয়াল। ডিরেক্ট লেবারের আমি যেটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, যেমন ধরো ওয়ার্কার অথবা কার্পেন্টারের ওয়েজেস। কার্পেন্টার ছাড়া একটা বানানো যাবে না, টেবিল বানানো যাবে না। ঠিক আছে, সো হি অর শি ইজ ডিরেক্টলি ইনভলভ টু মেক দ্যাট পার্টিকুলার টেবিল। সো ডিরেক্টলি যারা ইনভলভ, যে ডিরেক্টলি অথবা যে ম্যাটেরিয়াল গুলো ইনভলভ সেগুলোকে আমরা বলছি ডিরেক্ট ম্যাটেরিয়াল, আর ডিরেক্টলি যে সমস্ত পার্সনরা ইনভলভ একটা প্রোডাক্ট তৈরির জন্য সেগুলোকে আমরা বলি ডিরেক্ট লেবার। সো ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, এগুলো হাজারো এক্সাম্পল অলরেডি তোমাদেরকে আমি ক্লাসে হয়তো বলেছি এবং হাজারো এক্সাম্পল আছে। এই ডিরেক্ট ম্যাটেরিয়াল গুলা কোনগুলা, ডিরেক্ট লেবার গুলা কোনগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো আসলে মানে কারা কারা করেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই জিনিসটা আমি তোমাদেরকে ওই সিওজিএম করানোর সময় অনেকবার বলেছি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইনক্লুডস অল টাইপস অফ ইনডিরেক্ট কস্ট। এই কথাটা তোমাদেরকে অনেকবার বলা হয়ে গেছে, আই ডোন্ট নো যে তোমাদের কতটুকু মনে আছে, বাট আবারও বলছি, ওভারহেড মানে হচ্ছে শুধু ওভারহেড, এটা মানেও হচ্ছে অল টাইপস অফ ইনডিরেক্ট কস্ট, যেগুলো আমার একটা প্রোডাক্ট তৈরির জন্য ডিরেক্টলি ইনভলভ না বা ডিরেক্টলি রিলেটেড না।
ম্যানুফ্যাকচারিং ওভারহেডও একই জিনিস, সেম। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আমাদের ফিক্সড overhead, variable overhead, these are the things included under manufacturing overhead. আমরা এতটুকু মনে রাখলেই হবে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে হচ্ছে সব ধরনের ইনডিরেক্ট কস্ট গুলোকে বোঝানো হয়। ইনডিরেক্ট কস্ট গুলো কিরকম, যেমন ধরো একটা ফ্যাক্টরি রেন্ট, তোমার প্রোডাকশন হোক আর না হোক তোমার রেন্ট দিতে হবে বিল্ডিং এর, ঠিক আছে। তারপর ইলেকট্রিসিটি, তারপর সুপারভাইজারের স্যালারি। এখন বলতে পারো যে সুপারভাইজারকে ডিরেক্টলি ইনভলভ না একটা প্রোডাক্ট তৈরির জন্য, না, সুপারভাইজার 2 দিন না থাকলেও তোমার প্রোডাকশন চলবে অন্য কাউকে দিয়ে, অন্য কাউকে ধরো সুপারভাইজার আন্ডারে বসাইলাম। মেইনটেনেন্স, মেইনটেনেন্সের মধ্যে কি পড়ে, প্লাম্বিং, তারপরে এগুলোই তো তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম আমার মনে হয়। তারপরে আরো কি কি বলেছিলাম, লাইক প্লাম্বিংয়ের সাথে, সরি, সিকিউরিটি মিস, হ্যাঁ সিকিউরিটি, এগুলা দিস আর দ্য direct indirect labor অথবা indirect material, whatever you say, all types of indirect costs are involved in manufacturing overhead. এখন ক্যালকুলেশন করার সময় যদি নাই জানো যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে কোন কস্টগুলো আসবে, পুরো ধরা খাবা, ঠিক আছে। সো আমাদের এটা ফিক্স আউট করতে হবে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আমাদের সব ধরনের ইনডিরেক্ট কস্টগুলো আসে। এখন ইনডিরেক্ট কস্টগুলো কোনগুলো সেগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। ফাইন, এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জব অর্ডার কস্টিং এ, যে আমরা আরেকটা জিনিস পাবো, প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। হোয়াট ইজ দ্যাট? এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন কোনো একটা জব, কোনো একটা অর্গানাইজেশন যখন একটা অর্ডার পায় অথবা কোনো জব পায়, ঠিক আছে, অবভিয়াসলি সেই প্রোডাক্টটা তাদের তৈরি করার জন্য মেশিন লাগবে। মেশিন আওয়ার্স is one of the element under job order costing, ঠিক আছে। be very very careful about machine hours. তোমার মেশিন ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট তুমি প্রোডিউস করতে পারবে না, কোনো অর্ডার তুমি নিতে পারবে না। ডেফিনেটলি এই অর্ডারটা তোমার ফুলফিল করার জন্য ইউ নিড মেশিন। মেশিন আওয়ার্স, কত মেশিন আওয়ার্স লেগেছে, দ্যাট মিন্স কি কত ঘন্টা তুমি ইউজ করেছো মেশিনটা, কত ঘন্টা তুমি কনজিউম করেছো। তুমি বলতে হচ্ছে প্রোডাক্টটা কনজিউম করা মানে হচ্ছে ইউজ, ঠিক আছে। সো এই প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোন একটা অর্ডার ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি, কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা শপ যখন একটা প্রোডাক্ট স্টার্ট করে, তারা প্রথমে একটা এস্টিমেট করে নেয় যে আমার এত ঘন্টা লাগতে পারে, আমার 10 ঘন্টা লাগতে পারে আমার এই প্রোডাক্টটা ক্রিয়েট করার জন্য। সো 10 ঘন্টা সে এস্টিমেট করে নিবে, অ্যাজিউম করে নিবে, অ্যাকচুয়ালি হয়তো তার লাগলো 5 ঘন্টা। এখন তোমাদের মাথায় আসতে পারে যে মিস আমরা এটা এস্টিমেট করে নিব। ডেফিনেটলি তোমাদের এস্টিমেট করে নিতে হবে, বিকজ এস্টিমেট করে যদি তুমি না নাও তোমার কতক্ষণ মেশিন আওয়ার্স লাগবে, তোমার জব কস্টিংটা পারফেক্ট হবে না। জব কস্টিং মানে হচ্ছে প্রোডাক্ট কস্টিং পারফেক্ট হবে না। প্রোডাক্ট কস্টিংটাকে পারফেক্ট করার জন্য ইউ নিড টু ফিক্স অ্যান এস্টিমেশন অফ মেশিন আওয়ার্স। এরপরে তোমার জবটা শেষ হয়ে যাওয়ার পরে অথবা প্রোডাক্টটা তোমার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আলটিমেটলি অ্যাকচুয়ালি তোমার কত লেগেছে সেটার সাথে তোমার কম্পারিজন করতে হবে। ধরো তুমি ফিক্স করে রেখেছিলে 5 ঘন্টা লাগবে, লেগেছে 10 ঘন্টা, তার মানে কি তোমার বেশি মেশিন আওয়ার্স লেগেছে, ঠিক আছে। সো এইভাবে এই বেশি লেগেছে মানে কি তোমার বেশি খরচ হয়েছে, তার মানে কি খরচ হওয়া মানে কি তোমার প্রোডাক্ট কস্টিংটাও তোমার সেভাবে ফিক্স করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম, যেমন ধরো মেশিন আওয়ার্স তুমি ফিক্স করে রেখেছো 10 ঘন্টা, লেগেছে 8 ঘন্টা, তার মানে কি তোমার মেশিন আওয়ার্স কম লেগেছে, তোমার খরচ কম হয়েছে প্রোডাক্টটা তোমার ক্রিয়েট করার জন্য। সো দিস আর দ্য থিংস অফ মেশিন আওয়ার্স। প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বলতে ওভারহেড মানে আবারও বলছি ইনডিরেক্ট কস্ট। এখন তোমাদের আরেকটা পয়েন্ট জিনিস বলে দিই, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো টুকে রাখলে বেটার হবে তোমাদের জন্য। তোমাদের হয়তো মাথায় এটা আসতেও পারে না আসতে পারে, যেমন আমার আসছে, যে আমার আসছিল আমি যখন এটা করেছি অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের জন্য করেছি, যে ইনডিরেক্ট কস্ট ইনভলভ হবে কেন, এটা হয়তো তোমাদের মাথায় আসতে পারে যে শুধু তো ডিরেক্ট কস্ট দিয়ে আমরা প্রোডাক্ট কস্টিংটা ফিক্স আউট করতে পারি। নো, তুমি যদি শুধু ডিরেক্ট কস্ট দিয়ে তোমার প্রোডাক্টটাকে কস্টিং করো, কস্টিং করা মানে কি একেবারে প্রোডাক্ট শুরু করা থেকে সেল করা পর্যন্ত যে কস্টিংটা, তুমি যদি ডিরেক্ট কস্ট দিয়ে শুধু তোমার প্রোডাক্টটাকে কস্টিং করো বা জবটাকে কস্টিং করো, তাহলে তোমার কস্টিংটা ফেয়ার হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে যে তুমি তোমার তো এখানে ইনডিরেক্ট কস্ট ইনভলভ, তোমার এখানে ইলেকট্রিসিটি লাগতেছে, তোমার এখানে মেইনটেনেন্স লাগতেছে, তোমার এখানে
ব্যবসার জন্য ইউ নিড ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট বোথ কস্ট। শুধু ডিরেক্ট কস্ট দিয়ে তোমার প্রোডাক্ট কস্টিং কখনো ফাইনালি ফেয়ার হবে না এবং ঠিক হবে না। হয়তোবা তুমি তোমার প্রোডাক্টের কস্টিংটা হয়তো দেখা যাবে যা কস্টিং দিয়ে তোমার সেল করতাম সেটা থেকে কম কস্টিং দিয়ে সেল করতেছো, তো তখন তোমার লস হবে, অথবা বেশি দামে বিক্রি করতেছো, যেটাও কিনা তোমার ব্যবসার জন্য একটা ক্ষতিকর দিক। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস যে আমরা মেশিন আওয়ার্স আমাদের লাগবে, যে কতক্ষণ মেশিন তারা ইউজ করছে, সো মেশিন আওয়ার্স এস্টিমেট করে নিতে হবে। এখন তোমাদের হয়তো আরো কিছু জিনিস আসতে পারে, এগুলা কোথায় পাবো ম্যাডাম? এগুলা তোমাদের কোয়েশ্চেনই দেওয়া থাকবে যে একটা এস্টিমেটেড একটা মেশিন আওয়ার্স দেওয়া থাকবে, যেটা তোমাদের বের করতে হবে যে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। ফার্স্ট অফ অল ওভারহেডটা আমাদের বের করে নিতে হবে, তারপরে রেটটাকে বের করতে হবে। These are the things. Predetermined overhead rate মানে হচ্ছে estimated machine hours বা অথবা estimated indirect cost-টাকে আমরা বের করব মেশিন আওয়ারের সাথে আমাদের কাজ। সবকিছুতে মেশিন আওয়ারটা আসবে, যে কতটুকু মেশিন আওয়ার তোমার আসলে লেগেছে আর কতটুকু তুমি এস্টিমেট করে রেখেছিলা, প্রিডিটারমাইন্ড করে রেখেছিলা। এগুলো হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টগুলোকে ফাইনালি ঠিক করলে বা মাথায় রাখলে, আর এই জন্য আজকে আমরা ক্যালকুলেশনে যাব না, এই কনসেপ্টটা নিয়ে আমি আজকে ডিসকাস করে শেষ করবো, যাতে করে তোমাদের ক্যালকুলেশনে যাওয়ার আগে অ্যাটলিস্ট যেন এই জিনিসটা দেখে ক্যালকুলেশনটা যখন করবো তখন যেন ম্যাচ করতে পারো, তখন যেন ঝামেলা না হয়। এখন তোমাদের একটা জিনিস মাথায় আসতে পারে, কোয়েশ্চেনটা আমি এখন জাস্ট দেখাচ্ছি যে কাস্টমাররা সবসময় পুরো জব কেন কিনে না? পুরো জব বলতে পুরো একটা অর্ডার। ধরো অর্ডার আসলো আমার 500টা কাপ কেকের, ঠিক আছে, ধরো একটা পেস্ট্রির দোকানে 500টা কাপ কেকের অর্ডার আসলো। এখন 500টা কাপ কেক আলটিমেটলি টোটাল কস্ট পড়েছে যেমন ধরো 10,000 টাকা। এখন আমি 500টা কাপ কেক নিতে পারবো না, ধরো এখান থেকে 20টা কাপ কেক আমি নিব। সো 20টা কাপ কেক নিব, যে আমার 20টার পার কাপ কেক আমার কত কস্টিং পড়েছে সেই জিনিসটা আমার ফিক্স আউট করতে হবে, ইউনিট বাই ইউনিট আমার বের করতে হবে। ঠিক আছে, সো এই পার কাপকেক আমার কত কস্টিং পড়েছে, সো টোটাল কস্ট থেকে আমি ধরো 20টা চাচ্ছি, ওই 20 দিয়ে ভাগ দিলে তো আমার জিনিসটা পার কস্টিং, পার ইউনিট কস্টিং বের হয়ে যাবে, যে পার কাপকেক অথবা পার ইউনিট আমার কতটুকু কস্টিং লেগেছে। ঠিক আছে, বা ধরো আমি পুরাটাই আমি কাপকেক নিব, বা তারপর আমি জানতে চাচ্ছি যে আমার পার কাপকেক কত কস্টিং পড়েছে, যদি আমি 20টা নেই বা 50টা নেই বা 500টাই নিলে বা কত, মানে কত পড়বে আমার পার ইউনিটে, আমি কত লেগেছে সেটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আমাদের অনেক সময় কাস্টমাররা পুরো জবটাকে তারা কিনতে পারে না, তখন তারা ইউনিট বাই ইউনিট অথবা পার ইউনিট কত কস্টিং পড়েছে সেটা তারা অবজার্ভ করে ধরো ওই অ্যামাউন্ট অফ ইউনিট বা ওই অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তারা ওখান থেকে কিনে নেয়। এরকম হয় না যে এগুলো কিন্তু জব অর্ডার কস্টিংটা গার্মেন্টসে অনেক বেশি ইউজ হয়। সো এই জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি ধরো যে অনেকগুলো অর্ডার আসলো বাইরে থেকে, বাইরে ধরো ইউকে থেকে অনেকগুলো সোয়েটারের অর্ডার আসলো, বাট তারা সবগুলো নিতে পারলো না। ধরো অর্ডার আসলো 1000টা সোয়েটারের, বাট তারা নিতে পারবে 500টা। সো 500টার টোটাল কস্টিং এর থেকে আমাদের 500টার পার ইউনিট বা পার সোয়েটার আমার কত লেগেছে এটা আমি বের করতে পারবো। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস, এই জিনিসগুলো আমাদের লাগবে, এইটা একটু গো থ্রু করবো আমি যেটা তোমাদেরকে দিয়েছি। সো এখানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংটা দিয়ে রেখেছিলাম, তোমাদেরটাও মনে ছিল বাট আমি তোমাদেরটা দিয়ে দিব। ঠিক আছে, মানে তোমাদের সেক্টরে কি ধরনের লাগে আর কি জব অর্ডার কস্টিং। সো এখানে আরেকটা জিনিস আমি একটু দেখি, why use predetermined overhead instead of actual? এটা অ্যানসারটা আমি একটু আগে দিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা? Yes, miss. আচ্ছা, একটু আগে অ্যানসারটা দিলাম যে কেন আমরা এস্টিমেটেড ওভারহেডটা কেন আমরা আগে থেকে প্রিডিটারমাইন করব, কেন অ্যাকচুয়াল পর্যন্ত বসে থাকবো না। ওইটার অ্যানসারটা আমি একটু আগে জাস্ট তোমাদের সাথে ডিসকাস করলাম। আমরা যদি একটা প্রোডাক্টের কস্টিং এর শেষ হওয়া পর্যন্ত বসে থাকি যে অ্যাকচুয়ালি আমার কত কস্ট হয়েছে, অ্যাকচুয়ালি আমার কত ম্যানুফ্যাকচারিং ইনডিরেক্ট কস্ট হয়েছে, অ্যাকচুয়ালি আমার কত মেশিন আওয়ার্স গিয়েছে, সো আমার কিন্তু কস্টিংটা আমার পারফেক্ট হবে না। আমার আগে থেকে একটা এস্টিমেট করে নিতে হবে ওভারহেডটা, এরপরে আমার অ্যাকচুয়ালি কত লেগেছে সেটার সাথে কম্পারিজন করতে হবে। ওই
যে যেটা আমি এক্সাম্পল দিলাম যে 10 ঘন্টা আর 5 ঘন্টার একটা এক্সাম্পল দিলাম মেশিন আওয়ার্সের, ঠিক আছে। সো আমরা যদি পুরোপুরি জব শেষ হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি আমার কত কস্টিং হয়েছে এটার জন্য বসে থাকি, তাহলে আমার টাইমলি কস্টিংটা হবে না, স্মুথ প্রাইসিং হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডিসিশন মেকিং এও ঝামেলা হবে। বাজেটিং বলো, লাইক যেমন বাজেটের কথাই বলি, আমাদের প্রত্যেক বছর যে জুন মাসে বাজেট ফিক্স হয়, আমার তো মনে হয় না জীবনও বাজেটটাকে ফুলফিল করতে পারে, এর থেকে বেশিই লাগে সব সময়। সো দিস আর দ্য থিং, এই যে প্রি ডিটারমাইন করে নিল যে আমাদের সারা বছরে আমাদের এরকম খরচ হবে, আমাদের জাস্ট টকিং অ্যাবাউট দ্য বাজেট, সারা বছরে আমাদের কোম্পানির এরকম খরচ হবে। সো এটা প্রি ডিটারমাইন করে নিলাম, আলটিমেটলি এখন আমি দেখবো যে টার্গেট আমার ফুলফিল হয় কিনা, বা এর থেকে কম খরচে আমার জিনিসটা হয়ে গেছে কিনা, বা এর থেকে বেশি লেগেছে কিনা। সো প্রি ডিটারমাইন আর অ্যাকচুয়ালটার মধ্যে আমরা ডিফারেন্সটা দেখি, ঠিক আছে। সো এখানে একটা জিনিস দেখবা যে ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড এর একটা বিষয় আছে। সো ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইডটা হচ্ছে যেটা আমি বললাম যে বেসিক্যালি তুমি বাজেট ধরো ফিক্স করেছো তোমার সারা বছর লাগবে 5 লাখ টাকা, লেগে গেল তোমার 10 লাখ টাকা, সো কস্টিং বেশি হয়ে গেছে তোমার, সো কস্টিং তোমার ওভাবে ফিক্স করতে হবে। সো এটা হলো ওভার অ্যাপ্লাইড। আর যদি কম লাগে, সো দ্যাট ইজ আন্ডার অ্যাপ্লাইড, যে কস্টিং কম লেগেছে, সো আমি ওভাবে কস্টিংটাকে আমার আলটিমেটলি প্রোডাক্ট কস্টিংটাকে আমি এভাবে ফিক্স করবো। সো ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড এর বিষয়টা আমার এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটের সাথে ইনভলভড, ঠিক আছে। সো এটা হলো একটা বিষয়, এখানে আমি দিয়ে দিয়েছি যে ওভার অ্যাপ্লাইড ওভারহেড কাকে বলে। লাইক এখানে যেটা যে অ্যাপ্লাইড ওভারহেড বলতে কিন্তু প্রি ডিটারমাইন্ডের কথা বলেছি, ঠিক আছে। ধরো প্রি ডিটারমাইন্ডটা আমি ওভারহেড যা করেছি অ্যাকচুয়ালি আমার কম লেগেছে, ওই যে যেটা আমি বললাম আর কি। ধরো আমি অ্যাকচুয়ালি এস্টিমেট করে রেখেছিলাম আমি 10,000 লাগবে, বাট অ্যাকচুয়ালি লেগেছে 9,000, সো ওভার অ্যাপ্লাইড হয়েছে 1,000। জাস্ট আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড, ওভারহেড মানে কিন্তু ইনডিরেক্ট কস্ট, এটাও জাস্ট একই যে অ্যাপ্লাইড বা প্রি ডিটারমাইন্ড ওভারহেড থেকে অ্যাকচুয়ালি আমার বেশি খরচ হয়েছে। ধরো আমি ফিক্স করেছিলাম 10,000, খরচ হয়েছে আমার 20,000, সো আমার এখানে আন্ডার অ্যাপ্লাইড হয়েছে, যে আমার আন্ডার অ্যাপ্লাইড বলতে হচ্ছে যে আমার প্রি ডিটারমাইন্ডটা আন্ডার অ্যাপ্লাইড হয়েছে, যা ফিক্স করেছি তার থেকে অ্যাকচুয়ালি বেশি লেগেছে। আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড এর বিষয়টা হচ্ছে যে আমি যা আগে থেকে ফিক্স করব বা প্রি ডিটারমাইন করব তার থেকে আমার বেশি লেগেছে নাকি কম লেগেছে, সেটার উপরে আমার ওভার অ্যাপ্লাইড ওভারহেড আর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেডটা আসবে। ওভারহেড মানে হচ্ছে ইনডিরেক্ট কস্ট, বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। সো দিস ইজ দ্য থিং, এখানে আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, যার এখানে ইন মোবাইল রিচার্জের বিষয়ে জাস্ট ইজি একটা এক্সাম্পল দিয়েছি। আর ইন শর্টে আমি যেটা তোমাদেরকে বললাম যে ওভার অ্যাপ্লাইডটা আসলে বেসিক্যালি চার্জ জবস মোর দ্যান অ্যাকচুয়াল ওভারহেড। এখানে হলো জবসটাকে, জব বলতে অর্ডারটাকে তুমি ধরো প্রাইসিং করার পরে অনেক কস্টলি দেখায় ওভার অ্যাপ্লাইড যদি হয়ে থাকে। ধরো তুমি যা ফিক্স করেছো তার থেকে অ্যাকচুয়ালি কম লেগেছে, তার মানে কি তুমি কস্টিংটা অনেক বেশি দেখাচ্ছ, প্রোডাক্টের কস্টিংটা বা জবের কস্টিংটা তুমি একটু কস্টলি দেখাচ্ছ। আর আন্ডার অ্যাপ্লাইডে বেসিক্যালি জবসটাকে অনেক চিপার দেখায়, ঠিক আছে। যা তুমি ফিক্স করেছিলা প্রি ডিটারমাইন করেছিলা তার থেকে তোমার অ্যাকচুয়ালি কম লেগেছে, সো কস্টিংটা ওভাবে হচ্ছে যে জবটা লেস কস্টলিয়ার দেখায়। সো দিস আর দ্য সাম ইম্পর্টেন্ট টার্মস অফ জব অর্ডার কস্টিং, যে ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, প্রি ডিটারমাইন, ওভারহেড রেট, তারপর তোমার মেশিন আওয়ার্স অ্যাকচুয়ালি কিরকম লাগছে সেটা, তারপর পার ইউনিটটা কি, তারপর আর জবস কি, ব্যাচ অফ জবস কি, দিস আর দ্য থিং। আবার এই যে এখানে যেটা বললাম যে কেন একজন কাস্টমার যদি সবগুলা প্রোডাকশন না নিতে চায়, পার ইউনিট সে কিভাবে বের করবে, ডেফিনেটলি তোমার টোটাল ম্যানুফ্যাকচারিং বা টোটাল কস্ট যা আসছে সেখান থেকে যে কয়টা তোমার প্রোডাকশন নিতে চায় সেটা জাস্ট ভাগ করতে হবে। টোটাল কস্ট আর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ দ্য সেম থিং। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের ফর্মুলা তোমরা জেনেছো, বাট তারপর আমি বলি, জেনেছি না আমরা ওই যে সিওজিএম করার সময়, টোটাল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট আর ইনক্লুডেড। আর এটা আমি বলেছি যে একটা জব
বা একটা প্রোডাক্টের কস্টিং করার সময় তোমার অবশ্যই ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্ট বোথ আনতে হবে, না হলে তোমার কস্টিং ঠিক হবে না। দেখা যাবে যে তুমি এখানে কস্টিং কমায় দেখাচ্ছ অথবা কস্টিং বেশি দেখাচ্ছ, শুধু যদি ডিরেক্ট কস্ট নিয়ে ডিল করো তোমার কস্টিং কখনো ঠিক হবে না। কস্টিং বলতে প্রোডাক্ট কস্টিং, ঠিক আছে? সো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে হচ্ছে আমার ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস এমওএইচ। এমওএইচ বলতে হচ্ছে অল টাইপস অফ ইনডিরেক্ট কস্ট। আর ইনডিরেক্ট কস্টের মধ্যে কিন্তু ফিক্সড ওভারহেড আসতে পারে, ভ্যারিয়েবল ওভারহেড আসতে পারে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যেই ফিক্সড এন্ড ভ্যারিয়েবল ওভারহেড ইনক্লুডেড। ফিক্সড ওভারহেড বলতে কোনটাকে বোঝায়? ওভারহেড মানে ইনডিরেক্ট কস্ট, বারবার বলছি এই কথাটা। ফিক্সড ওভারহেডের মধ্যে একটা এক্সাম্পল করতে পারে রেন্ট। রেন্ট কি তোমার প্রত্যেক মাসে চেঞ্জ হবে? ডেফিনেটলি না, ঠিক আছে? লাইক ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড, যেমন তুমি যতটুকু খরচ করতেছো সেটার উপর ডিপেন্ড করছে। সো ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ভ্যারিয়েবল ওভারহেড, বাট ইলেকট্রিসিটি হচ্ছে ইনডিরেক্ট কস্ট, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টিং এ আমার ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট কস্ট আর ইনভলভড, ঠিক আছে? আর কস্টিং এর সময় আমরা অবশ্যই আমরা এই দুই ধরনের কস্টিং আনতে হবে। আর দুই ধরনের কস্টিং আমরা আনবো বলেই আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করছি, প্রি ডিটারমাইন্ড ওভারহেডটা বের করছি, এটাই, ঠিক আছে? ওভারহেড মানে আবার বলছি ইনডিরেক্ট কস্ট। সো বি ভেরি ভেরি কেয়ারফুল যে কোনগুলো ইনডিরেক্ট কস্ট আর কোনগুলো ডিরেক্ট কস্ট। সো এই পর্যন্তই আজকে আমি তোমাদের সাথে একটা শর্ট ক্লাস নেই। আমি নেক্সট দিন এই জব অর্ডার কস্টিং এর উপরে এটা ক্যালকুলেশনটা দেখাবো কাইন্ডলি। আচ্ছা, যেহেতু তোমরা আমার সাথে আছো, যারা যারা আছো আর কি, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমি যেটা আমি ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট দিব যে কোন পেজে আছে, এটা আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, কোন পেজে আছে, কোন কোন ম্যাথটা করাবো। কাইন্ডলি কোয়েশ্চেনটা যেই ফর্মে তোমাদের ইজিয়ার হয়, স্ক্রিনশট বলো বা একটা ডিভাইস বলো বা হোয়াটএভার ইট ইজ, যেটা তোমাদের ইজিয়ার হয় সেই ফর্মে কোয়েশ্চেনটা রাখবা। কারণ আমার কাছে তো সলিউশনটা থাকবে, বাট বারবার আমি কোয়েশ্চেন থেকে সলিউশন আসতে পারবো না, এটা ডিফিকাল্ট হবে। আর তোমরা কোয়েশ্চেন বললে তোমাদের জন্য ইজিয়ার যে তোমরা ম্যাচ আপ করতে পারবা। সো কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট তোমাদের সামনে রাখো, দ্যাট ইজ দ্য ইস্যু। এটার জন্য এই কথাটা বললাম। সো আজকে তোমরা যারা আছো আমাকে একটু নেহাল অথবা নাইম যে আছো আমাকে তোমাদের ইয়েটা দিবা, এখানে যারা প্রেজেন্ট আছো এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবা, ঠিক আছে? ম্যাম চ্যাটে তো সবাই যার যার আইডি লিখে দিয়েছে। না, এখন পর্যন্ত দেয় নাই। না, কয়জন দিয়েছো? 27 জন? 31 জন, 31 দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট। জি ম্যাম। আচ্ছা ম্যাম, দিয়ে দিব না, সমস্যা নেই। হ্যাঁ, বাট তোমরা দেখি কয়জন এখন আসো দেখি। আচ্ছা, আমার কাছে থাকবে, বাট তোমার এখানে পার্টিসিপেন্ট তোমাদের দেখতে পাচ্ছি 31 জন, আর এখন পর্যন্ত মনে হয় আসছে 28। সো আমি এখন কেটে দিব, তো হয়তো অনেক বাকি যারা আছে, হ্যাঁ একজন অ্যাড হলো আর কি। অনেক সময় যে তোমরা দিতে পারো না, সো এই জন্য বললাম যে এখনই নিয়ে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে। ওকে ম্যাম। সো এই পর্যন্ত আমি আজকে রাখি। তো আমি আগামীকাল তোমাদের সেকশন বি এর সাথে ক্লাস নেব। তো আর হচ্ছে যে পরশুদিন আমাকে একটু কাইন্ডলি নেহাল অথবা নাইম নক করবা, ঠিক আছে? আমার মনে থাকলেও নক করবা, আমি যেন মানে তোমাদেরকে এরকম একটা টাইমিং দিতে পারি। সো আমার জন্য একটু বেটার হয় যে 8:30 অথবা 9টায় বসলে, ঠিক আছে? সো তোমাদের এই টাইমে তো প্রবলেম আছে বলে মনে হয় না? 9টার দিকে বা 8:30 থেকে নিলে তোমাদের প্রবলেম আছে কোনো? আরেকটু আগে হলে ভালো হয় না? সন্ধ্যার পর পর। সন্ধ্যার পরপর আমার একটু ঝামেলা থাকে, আমি এই জন্য নিতে পারি না আর কি। আমি আসলে এখন একটু যে আমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় বা রেডি করে আমি তোমাদেরকে নিতে পারলে আমার জন্য বেটার হয় আর কি। সেই সময়টা আমার খুব রাশে যায় আর কি। সো আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। কেন তোমরা কি ঘুমাও 9টার সময়? না না ম্যাম, ঘুমাও না
আমার যেহেতু তো সমস্যা থাকার দরকার নেই, অসুবিধা নেই মনে হয়। সো আর আচ্ছা যাই হোক, আমি যদি আগে পারি তো আগে আমি নিয়ে ফেলবো, আর যদি না হয় আমি 8:30 থেকে 9টা শুরু করবো। তোমার কাজ হবে যে আমি কাইন্ডলি একটু নক করবা, ঠিক আছে? আর পরশুদিন ইনশাআল্লাহ ক্লাসটা নিবো তোমাদের। নেবেন ম্যাম? এই যে আগামীকাল তোমাদের সেকশন বি এর সাথে আমার একটা ক্লাস নিতেই হবে, আর পরশুদিন নিবো তোমাদেরটা। তার আগে আমি তোমাদেরকে পিডিএফ আর হচ্ছে আমি 6 তারিখ কয়টা বাজে আমার 5 তারিখ অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবো? 6 তারিখ আমি একটু টাইমিংটা জেনে নিই যে আমার কখন যেতে হবে। সো 6 তারিখ হচ্ছে পেশেন্ট মডারেশনের কাছে ছিল, তো 10টার পরেই হয়তো যাবো। তো এই ফাঁকে আমার সাথে তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও, হ্যাঁ, যে কখন যেতে হবে। 5 তারিখে তো তোমাদের সাথে ক্লাসটা নিবো, তো তখন আমি জানলে আমি বলে দিব। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বাট 10টার আগে হবে না, মোস্ট প্রবাবলি 10টার পরেই হবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। বাই।